অর্ণবী গরম ভাত নামিয়ে সবে সবে মাছটা ভাজতে বসিয়েছে। এর মধ্যে তার শাশুড়িমা নীলিমা দেবী রান্নাঘরে ঢুকে চায়ের পাতিলটা পাশের গ্যাসে বসিয়ে দিল। অর্ণবী জিজ্ঞেস করল, এখন চা খাবেন? হ্যাঁ বৌমা, আমার বরাবর একটু চায়ের নেশা আছে। না, এখন 11:30 বাজে, এই তো সকালে চা খেলেন। এত ঘন ঘন চা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো নয়। নীলিমা দেবী ওপরে তাক হাতাড়ে চলেছেন, কিন্তু চায়ের কৌটোটা খুঁজে পাচ্ছেন না। অর্ণবী জিজ্ঞেস করল, কি খুঁজছেন মা? চায়ের কৌটোটা, ওটা ডান দিকের তাকে আছে। কিন্তু আমি তো এইখানে রাখি। মা, এইদিকে চা, চিনি, দুধ একবারে সাজিয়ে রেখেছি, তাতে খুঁজে পেতে সুবিধে হবে। আর না হলে তো সব ছড়িয়ে ছিটিয়ে ছিল। না বৌমা, এখানেই রেখো। এত বছর তো এইখানেই থেকেছে, আমার তো খুঁজে পেতে সমস্যা হয়নি। বলে চায়ের কৌটো থেকে চা পাতা ফুটন্ত জলে দিয়ে কৌটোটা আবারও পুরনো জায়গায় রাখলেন। অর্ণবীর পছন্দ হলো না সেটা, কিন্তু শাশুড়ি মায়ের মুখের উপর কিছু বলতেও পারল না। অর্ণবী ফ্রিল্যান্সিং এর কাজ করে। সকালে কাজ সেরে দুপুর থেকে সে কাজে বসে। আজ তাড়াতাড়ি তার কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই তার হাজবেন্ড নিলয়ও তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে দুজনে একটু কেনাকাটি করতে বেরোলো। রাতে ডিনার সেরে ঘরের জন্য বেশ কিছু জিনিস নিয়ে ফিরল তারা। পরের দিন সকালে নীলিমা দেবী ঘুম থেকে উঠে বসার ঘরে ঢুকে একটু অবাক হলেন। ঘরের চেহারাটা পাল্টে গেছে। জানলা দরজায় নতুন পর্দা, টেবিলে নতুন ফুলদানি, ঘরের কিছু পুরনো পেন্টিং সরিয়ে নতুন ছবি জায়গা করে নিয়েছে। নীলিমা দেবী একটু রেগে গেলেন। তিনি স্টোররুমে গিয়ে দেখলেন তার সাথের পুরনো দরজা জানলার পর্দাগুলো পড়ে আছে একটা পুরনো পিচবোর্ডের বাক্সের মধ্যে। তিনি সেগুলোকে কিছুদিন আগেই সার্ফ দিয়ে কেচেছেন, আর সেইগুলো এমনভাবে ধুলোর মধ্যে ফেলা। ঘরের পুরনো পেন্টিংগুলো স্টোররুমে পড়ে আছে। উনি পর্দাগুলো হাতে নিয়ে বসার ঘরে গেলেন, সাথে পেন্টিংগুলো। তারপর দরজায় লাগানো নতুন পর্দা খুলতে শুরু করলেন। এর মধ্যেই ওনার ছেলে নিলয় বসার ঘরে ঢুকে মাকে পর্দা খুলতে দেখে জিজ্ঞেস করল, মা, তুমি কি করছো? একটু বিরক্তি নিয়ে নীলিমা দেবী বললেন, দেখতে পারছিস তো মা, কাল অর্ণবী কত শখ করে নিয়ে আসলো এই পর্দাগুলো, আর তুমি সেগুলো বদলে খুলে দিচ্ছ কেন? আগেরগুলো খারাপ কি ছিল? মা, ওইগুলো পুরনো হয়ে গিয়েছিল, আর তার জন্যই তো সবকিছু পাল্টে নতুন করে ঘরটাকে সাজিয়েছি। আর সেই পুরনো জিনিসগুলো তুমি আবারও স্টোররুম থেকে নিয়ে এসে ঘরে জঞ্জাল করছো। নীলিমা দেবী হাতের কাজ বন্ধ করে ছেলের দিকে তাকিয়ে বললেন, তাই? সেই হিসেবে তো আমিও পুরনো হয়ে গেছি। তবে আমাকেও বা ঘরে রেখেছিস কেন? জঞ্জালের মতো সরিয়ে ফেল। মা, তুমি কোথাকার কথা কোথায় যোগ করছো? যা বলছি ঠিকই বলছি। 3 মাস হলো না বউ এসেছে, অমনি বউয়ের ওকালতি করতে শুরু করেছিস। আর এখন মায়ের পছন্দ করা সবকিছু পুরনো মনে হচ্ছে। মা, সত্যি সবকিছুর একটা লিমিট থাকে। এদিকে তুমি নিজেই বলো অর্ণবীকে সংসারের দায়িত্ব নিতে, আর রান্নাঘরের সামান্য জিনিস নিয়েও তোমার সমস্যা। অর্ণবী নিজের মতো করে সংসারটাকে গুছিয়ে নিচ্ছে, সেটা তোমার মেনে নিতে অসুবিধে হচ্ছে। আবার ও কিছু না করলেও তো বলবে ঘরের বউ কোনো কাজ করে না। তবে বেচারি করবে কি? না তুমি সংসার করছো, না পুরোপুরি ছাড়ছো। তুমি ভেবেচিন্তে জানো কি করতে হবে। বলে নিলয় চলে গেল। অর্ণবী ঘর থেকে সমস্ত কিছুই শুনছিল। মা ছেলের ঝামেলার মাঝে সে আর ওদের সামনে যায়নি। একটু বাড়াবাড়ি হয়ে গেল কি? নিলয় এইভাবে না বললেও পারত। কি জানি আবার কি মনে করেন তার শাশুড়িমা। কিন্তু নিলয় কথাগুলো বলেও কোনো ভুল করেনি। এইভাবে চলতে থাকলে তো অর্ণবী কখনোই নিজের মতো করে গুছিয়ে নিতে পারবে না। নীলিমা দেবী বিষণ্ণ মুখে হাতের পুরনো জিনিসগুলো নিয়ে আবারও স্টোররুমের দিকে চলে গেল। কেউ খেয়াল না করলেও ওনার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠেছিল। অর্ণবী নিলয়কে বলল, এইভাবে না বললেও পারতে। কি ভাবলো মা? কিছুই ভাবেনি। তুমি চুপ করো। মায়ের একটা সমস্যা আছে। নিজের পছন্দের ওপর কখনো অন্য কারোর পছন্দ মেনে নিতে পারে না। আর ওনার বয়স হচ্ছে। এবার তো সংসারের হালটা তাকে ছাড়তে হবে। তুমি অত চিন্তা করো না। আমার মা কারোর ওপর বেশিক্ষণ রাগ করে থাকে না। দেখবে কিছুক্ষণ পর সব স্বাভাবিক। দুপুরে বৌমা আর শাশুড়িমা দুজনেই একসাথে খেতে বসলো। অর্ণবী আজ ইউটিউব দেখে প্রথম মাছের ডিমের বড়া বানিয়েছে।
নীলিমা দেবী বড়াটা খেয়ে বৌমার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, খুব ভালো রান্না হয়েছে বৌমা। অর্ণবীও হেসে মাথা নাড়ল। সত্যি, মানুষটা খারাপ নয়, শুধু একটু আঁকলে রাখার প্রবণতা। 2 দিন পর অর্ণবী বাপের বাড়িতে এলো। মায়ের সাথে রান্নাঘরে বসে টুকটাক গল্প করতে করতে বাড়িতে তার শাশুড়ির কথাগুলো মাকে বলল। জানো তো মা, আমার শাশুড়ি মানুষটা ভালো, তবে নিজের সংসার যেন অন্যের হাতে ছাড়তেই চায় না। নিজের পছন্দের বাইরে কিছু হলেই ক্ষেপে যায়। সেদিন নিলয় আচ্ছা করে শুনিয়েছে, আর তাতে কাজও হয়েছে মা। এখন আর রান্নাঘরে বারবার চা খেতে আসে না। আসলেও চায়ের কৌটো অন্য তাকে রাখা নিয়ে ঝামেলা করে না। আমি যদি ঘরে কোনো বদল করি, সেটা নিয়েও কোনো উচ্চবাচ্য করে না। প্রথমে নিলয়কে ভুল ভেবেছিলাম, কিন্তু একদিকে ভালোই হয়েছে। এখন থেকে রাশটা টেনে দিয়েছে, পরে আর কোনো সমস্যা হবে না। অর্ণবীর মা অরুণা দেবী মেয়ের কথায় কোনো উত্তর দেয় না, শুধু একটু মৃদু হাসে। তারপর চায়ের জল চাপিয়ে বলে, চা খাবি তো? হ্যাঁ, করো। আচ্ছা মা, আমি রুম থেকে চেঞ্জ করে আসি। আসার পর থেকে সেই রান্নাঘরে ঢুকেছি, জামাটা বদলানো হয়নি। যা, ফ্রেশ হয়ে আয়, ততক্ষণে আমি চা নিয়ে বসার ঘরে যাচ্ছি। অর্ণবী নিজের ঘরে ঢোকার সাথে সাথেই জিল চিৎকার করে উঠল। ফুটন্ত চা রান্নাঘরে ফেলে অরুণাদেবী ছুটলেন মেয়ের ঘরে। বাবা টিভি রিমোট হাতে নিয়ে দৌড়ে এলেন। ভাই ব্যালকনিতে বসে নিউজ পেপার পড়ছিল, সেও ছুটে এলো। সকলে এসে দেখল অর্ণবী তার ঘরের পশ্চিম দিকে দেওয়ালটার সামনে দাঁড়িয়ে আছে। চোখে মুখে তার রাগ মেশানো অভিব্যক্তি। দেওয়ালের মধ্যে বব ডিলানের একটা বড় পোস্টার। কি হয়েছে, চিৎকার করলি কেন? অর্ণবী দাঁতে দাঁত পিষে বলল, আমার ঘরে এই পোস্টার কে লাগিয়েছে? ভাই অর্ণব কুল অ্যাটিটিউডে বলল, অবশ্যই আমি। কেন? কেন মানে, আমার ঘরে দেওয়ালে জায়গা নেই তাই। আর তাছাড়া এখন এটা তোর ঘর না, বিয়ে হয়ে গেছে এখন। তুই শ্বশুর বাড়িতে যা, এইখানে সবকিছু আমার, তোর ঘরটাও। তুই এসেছিস, তাই তোকে থাকতে দিয়েছি। অর্ণবী কিছু না বলে একটানে ছবিটার এ প্রান্ত থেকে ও প্রান্ত টেনে ছেড়ে দিল। এইবার 2 ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে গেল। মা কোনো রকমে 2 ভাই বোনকে শান্ত করে নিয়ে গেল। অর্ণবী তখনও বলে চলেছে, আমার ঘর আমার মতো থাকবে, ও কেন আমার ঘরে এইসব করবে? ওইখানে আমার একটা বন্ধুর হাতে আঁকা পেইন্টিং ছিল, আমাকে জন্মদিনে উপহার দিয়েছিল ওটা। মা বলল, সেটা স্টোররুমে রাখা। অর্ণবী যেন আরো তেলেবেগুনে জ্বলে উঠল। মা মেয়ের হাত ধরে তাকে শান্ত করে বলল, আচ্ছা সোনা বলতো, আমরা এখানে কত বছর আগে এসেছি? হঠাৎ মায়ের মুখে এমন প্রশ্ন শুনে অর্ণবী একটু বিস্মিত হল। তারপর বলল, পুরনো বাড়ি ছেড়ে এই ফ্ল্যাটে এসেছি, তাও 12 বছর। আর ওই ঘরটাই তুই কবে থেকে আছিস? মা, অবশ্যই 12 বছর। এই 12 বছর ধরে আমি ঘরটাকে একটু একটু করে নিজের মতো করে সাজিয়েছি। কত স্মৃতি আর কত টান রয়েছে এর মধ্যে। আর আমার বিয়ে 3 মাসের মধ্যে তোমরা ঘরটা ভাইকে দিয়ে দিলে। ওর তো একটা ঘর আছে নাকি? খুব খারাপ লাগছে ভাই তোর ঘরটাই ওই ছোট পরিবর্তনটা করেছে বলে। না মা, খারাপ লাগছে না, কষ্ট হচ্ছে। অরুণা দেবী মেয়ের দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, 12 বছর একটা ঘরে থেকে সেই ঘরটার সামান্য পরিবর্তন তোমাকে এতটা আঘাত করেছে। তবে ভেবে দেখো তো, নিলয়ের মা নিলয়ের জন্মের আগে থেকে ওই বাড়িটা নিজের হাতে সাজিয়েছেন। প্রায় 34 বছর ধরে উনি ওই বাড়িটায় আছেন। ওই ঘরের প্রতিটা জিনিসের সাথে উনার মনের যোগটা কতটা গভীর। আর তুমি 3 মাস দিয়ে তার ছেলেকে দিয়ে তাকে জব্দ করিয়ে খুব মহান কাজ করেছ। মা, একদম না। তুমি ভেবো না তোমার এই ব্যাপারে আমি তোমাকে সমর্থন করব। তুমি রাগের বশে তোমার ভাইয়ের পোস্টারটা ছিঁড়ে ফেললে, কিন্তু তোমার শাশুড়ি মা অনেক ভদ্র এবং কালচারাল মানুষ। উনি এমন কিছুই করতে পারতেন, কিন্তু করেননি। উল্টে তোমাদের এত কটু কথা শোনার পর উনি তোমাদের উপর অভিমান না করে ভদ্র ব্যবহার করে গেছে, এবং তারপর থেকে মানুষটা রান্নাঘরে চা খেতে অবধি আসেনি। তার মানে সে কতটা আঘাত পেয়েছে সেটা ভেবে দেখিস। অর্ণবী মায়ের প্রতিটা কথা যেন অনুভব করল। ওর চোখ ভিজে এসেছে। সত্যি, বৃদ্ধা শাশুড়ি মায়ের সাথে এমনটা করা উচিত হয়নি। অরুণাদেবী মেয়ের মাথায় হাত রেখে বললেন, সবটাই অভ্যেস, অত তাড়াতাড়ি বদলানো যায় না।
অভ্যেস যত বেশি পুরনো, তত বেশি পাল্টে ফেলা তত বেশি কষ্টের। ৪ দিন পর নীলিমা দেবী সকালে বসার ঘরে এসে একটু চমকে গেলেন। তিনি যেন সেই আগের পুরনো ঘরটা দেখতে পাচ্ছেন। চোখে জল নিয়ে তিনি ভালো করে দেখলেন। এর মধ্যেই বৌমা উঠে এলো। উনি বৌমাকে কিছু জিজ্ঞেস করার আগেই অর্ণবী বলল, মা বাবাকে আমাদের ঘরের নতুন ডেকোরেশনটা দেখিয়েছিলাম। এমনকি ভাই পর্যন্ত বলল, এই ঘরের আগের ডেকোরেশনটাই সুন্দর ছিল, একটা সাবেকি ছোঁয়া ছিল। এইটা একেবারে বাজে, তাই বদলে দিলাম। শাশুড়িমা বললেন, না বৌমা, আগেরটা ভালো ছিল। জানি মা, আমার মনে রাখতে আপনি কথাগুলো বলছেন, তবে আপনার ছেলের বা আমার কারোরই পছন্দ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। এবার থেকে আপনি আমার সাথে বাজারে যাবেন। নীলিমা দেবী মৃদু হেসে মাথা নাড়লেন। অর্ণবী বাথরুমে ঢুকতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর বলল, মা, আজ সকালে আমার একটা ছোট্ট কাজ আছে। সকালে চাটা আজ আপনি করবেন প্লিজ। নীলিমা দেবী বললেন, কেন নয়। তিনি হাসিমুখে চা করতে গেলেন এবং গিয়ে দেখলেন চায়ের কৌটোটা ঠিক তার পুরনো জায়গাতেই আছে। ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ছড়িয়ে গেল।